আসসালামু আলাইকুম। রয়ের সঙ্গে ইসকনের কি সম্পর্ক? এটা এখন খুব আলোচিত বিষয় আমাদের দেশে। র এবং ইসকনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমাদের চারপাশেই এই আলোচনাটা হচ্ছে এখন। কেউ কেউ দাবি করছেন যে ইসকন আসলে রয়ের এজেন্ট। র সম্পর্কে আমাদের যে ধারণা সবের আছে, সেই ধারণার মধ্যে একটা তুমুল ভুল ধারণাও আছে। রটাকে RAW, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা ইন্ডিয়ার ফরেন ইন্টেলিজেন্স এই প্রতিষ্ঠানটি দেখে। রর মূল কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা, ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা এবং তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে এই বিষয়টা নিরাপত্তা দেখা, পাশাপাশি ফরেন ইন্টেলিজেন্স সংগ্রহ করা। দেশের বাইরে আরও কাজ আছে, মানে এটা ছোট করে বললাম, আরও কাজ আছে। দেশের বাইরে ইন্ডিয়ার ভাবমূর্তি তৈরির জন্য কাজ করে। দেশের বাইরে সরকার এবং জনগণের মধ্যে ইন্ডিয়া সম্পর্কে জনমত তৈরি করে। এটা গোয়েন্দা সংস্থা যে কাজগুলো করে আমরা জানি, যেভাবে কাজ করে CIA, যুক্তরাষ্ট্রের যে ইন্টেলিজেন্স আছে CIA, একইভাবে কাজ করে। আমাদের ভুল ধারণাটুকু আমি বলি, যে ভুল ধারণাটুকু হচ্ছে যে গত জুলাই বিপ্লবে আমরা প্রচুর রিমোট শুনছি যে রাস্তায় নেমে গুলি করতেছে, ঠাস 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 ঠাস, প্রচুর মানুষকে মেরে ফেলতেছে। হ্যাঁ, রীতিমতো AK-47 নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মেরে ফেলতেছে মানুষ। কাজটা আসলে সরাসরি এরকমের না যে কমান্ডো স্টাইলে রাস্তায় নামবে, মারামারি করবে, মানুষকে গুলি করবে। এটা এর কাজ না। হ্যাঁ, একটা ইন্টেলিজেন্স এজেন্সি এবং সাধারণত তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বা গোয়েন্দাগিরির মাধ্যমে কোনো দেশে বা কোনো সমাজে তাদের প্রভাবটা ফেলে, যেমনটা CIA করে। তবে তারা যে মারামারি গোলাগুলি করে না বা করতে পারে না, ব্যাপারটা একেবারে তেমনও না। আপনারা হলিউডের অনেক মুভি দেখেছেন নিশ্চয়ই। CIA এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের KGB, এই দুইটা ইন্টেলিজেন্সের দ্বৈরথ নিয়ে প্রচুর হলিউড মুভি হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন সেগুলো। সো প্রয়োজনে তাদেরকে গোলাগুলিও করতে হয়। মূলত তাদেরকে ফিল্ডে কমান্ডো স্টাইলে গোলাগুলি করার জন্য তৈরি করা হয় না এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে। এনিওয়ে, আর অন্যদিকে ইসকনটা কি? ইসকনটা আসলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘ, অর্থাৎ এই যে সনাতন ধর্মী যারা আছেন হিন্দুরা, তাদের থেকেই একটা সোসাইটি বেরিয়ে এরকম একটা সংঘ করেছে। এটা 1966 সালের নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়। এটা এদের বেশ কিছু প্রিন্সিপালস আছে, সেগুলো খুব নিরীহ গোছের প্রিন্সিপালস, শুনতে খুব ভালো লাগে এগুলো। যেমন এরা হচ্ছে দুগ্ধ শাকাহারী হয়ে থাকেন, এক প্রকার নিরামিষভোজী হয়ে থাকেন, অনেকটা জীব হত্যার বিরুদ্ধে, প্রাণী হত্যার বিরুদ্ধে তারা। ইনসিডেন্টলি 1966 সালে যেভাবে ইসকন গঠিত হয়, শুরু হয় ইসকনের পথ চলা, প্রতিষ্ঠা হয় 1966 সালে। 1965 সালে পাক ভারত যুদ্ধের পরে প্রতিষ্ঠা হয় বলতে কি, এটা আগেই ছিল, সব দেশেই থাকে। ইন্টেলিজেন্স এজেন্সি তো সব দেশেই থাকে, ইন্টেলিজেন্স ব্যুরো সব দেশেই থাকে। বাংলাদেশে যেমন আছে NSI, ইন্ডিয়াতেও ছিল, 66 সালের আগেও ছিল। ওইটার নাম ছিল IB, ইন্টেলিজেন্স ব্যুরো। ওইটার সঙ্গে প্রযোগ করা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, তারপরে এটা হয়ে যায়। যেটা বলছিলাম, এই ইন্টেলিজেন্স ব্যুরোগুলো কাজ করে কিভাবে, দেশের বাইরে তারা কিভাবে কাজ করে জনমত তৈরিতে বা দেশের জাতীয় স্বার্থ রক্ষায়, তারা যেহেতু দেশের বাইরে অনেক সময় নিয়োজিত থাকে এবং কাজ করে, কিভাবে কাজ করে তারা, সেটা আগেই একটু আপনাদেরকে জানিয়েছি। যে জনমত তৈরি করে, নানান ধরনের জনমত তৈরি করে, সরকারের মধ্যে প্রভাব তৈরি করে, এবং সেটা যেন আলটিমেটলি এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর নিজেদের দেশের স্বার্থে কাজে লাগে, সেভাবেই তারা চেষ্টা করে। তাহলে বাংলাদেশে যে কাজ করে, নিশ্চিতভাবে আপনারা ধরে রাখেন যে সেটা ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই তারা কাজ করে যাচ্ছে। সেটার জন্য তাদের কি হয়, প্রচুর তথ্যের দরকার হয়, প্রচুর তথ্য তাদের জোগাড় করতে হয়। সরকারের ভেতরের তথ্য, বাইরের তথ্য, সমাজের তথ্য, ব্যক্তিগত তথ্য মানুষের দরকার হয়। এখন একটা দেশ থেকে আর একটা দেশে গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করাটা সহজ কাজ না, কঠিন কাজ। তার জন্য তারা কি করে, এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি করে, তখন সেই দেশের নাগরিকদের সাহায্য নেয়। কি রকম সাহায্য নেয়? যাদের কাছ থেকে তথ্য পাওয়ার সম্ভাব্যতা থাকে, এই ইন্টেলিজেন্সগুলো তাদেরকে এজেন্ট করে নেয়, অর্থাৎ সোর্স করে নেয়। আমাদের পুলিশের যেমন সোর্স থাকে না, পাড়ায় মহল্লায় বিভিন্ন রকম সোর্স থাকে, তো একইভাবে কাজ করে। আমাদের দেশে তারা যখন কাজ করবে, আমাদের দেশের নাগরিক হতে পারে, আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনোভাবেই হোক না কেন, তারা এই তথ্যগুলো সংগ্রহ করে। তো সেক্ষেত্রে ইসকন যদি রয়ের এজেন্ট হয়, অর্থাৎ সংগঠন হিসেবে যদি ইসকন রয়ের পক্ষে কাজ করে, তার সম্ভাব্যতা কতটুকু, আমাদের আলোচনার বিষয় এটা। প্রথম কথা হচ্ছে যে রয়ের এজেন্ট যেমন একেবারে ব্যক্তি হতে পারে, সংগঠন হতে পারে, কিন্তু ইসকন শুধু বাংলাদেশেই কাজ করছে এমন কোনো সংগঠন না। ইসকন সারা বিশ্বেই ইসকন কাজ করছে। আপনারা জানেন বোধহয় ইসকনের মন্দির সারা পৃথিবীতেই আছে। বাংলাদেশে বোধহয় 75টা
মন্দির আছে, ইন্ডিয়াতেই আছে 150-200-র মতো মন্দির এদের, ইউরোপে আছে, আমেরিকায় আছে, আফ্রিকায়, এবং প্রচুর সংখ্যক আছে মন্দির আছে এবং প্রচুর সংখ্যক অনুসারী আছে এই ইসকনের। তার মানে এটা যদি ইসকনকে যদি কাজে লাগাতে চায়, এজেন্ট হিসেবে কাজে লাগাতে চায়, নিশ্চিতভাবে সেটা ইসকনের যে কেন্দ্রীয় যে কমিটি আছে, যেখান থেকে এই যে আমাদের চিন্ময় বাবুকে কয়েকদিন আগে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে, নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। তো এটা খুবই পসিবল রয়ের জন্য, এটা আসলে খুব কঠিন কোনো কাজ না বা অসম্ভব কিছু না যে ইসকন রয়ের এজেন্ট হতে পারবে না, এমন কিছু না। কিন্তু আমার কথা হচ্ছে কি, ইন্টেলিজেন্স গুলো তো এভাবে কাজ করার কথা না যাতে সাধারণ মানুষ খুব সহজেই প্রেডিক্ট করে ফেলতে পারে যে এটা রয়ের এজেন্ট। ইসকন দেখেন কি, ইসকন হচ্ছে সনাতন ধর্মীদের অর্থাৎ হিন্দুদের, বলতে গেলে হিন্দুদেরই একটা সংগঠন। তো ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান, হিন্দুরা এসে ইসকনের কাছে আসবে, ইসকনের কাছ থেকে তথ্য নেবে, তাদেরকে রয়ের এজেন্ট বানাবে। এটা খুব সাদামাটা হিসাব হয়ে যায় আমার কাছে। এটা ইম্পসিবল না, হয়তো এটাই সত্যি হতে পারে যে ইসকন রয়ের এজেন্ট, কিন্তু আমার ব্যাখ্যাটা হচ্ছে যে এটা খুব সাদামাটা হয়ে যায়। রয়ের মতো এরকম একটা প্রফেশনাল এজেন্সি দৌড়ে এসে ইসকনের কাছেই যাবে এজেন্ট বানানোর জন্য, এটা পরের চিন্তা হওয়া উচিত। বরং আমার কাছে আরো মনে হয় যে চিন্তাটা এরকম হওয়া উচিত যে তাকেই এজেন্ট বানাবে যাকে কেউ সাসপেক্ট করবে না। মানে শুনতে খুব খারাপ শোনা গেলেও সম্ভাব্যতা এরকমই বলে। তার চেয়ে বরং অন্য যেসব প্রতিষ্ঠান আছে, সেটা রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, সাধারণ প্রতিষ্ঠান হতে পারে, সেগুলোরই রয়ের এজেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হতে পারে। সেটা কোনো রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, বিএনপি হতে পারে, বা বিএনপির কোনো নেতা হতে পারেন, জামাতে ইসলাম শিবির হতে পারে, বা এই সংগঠনের কোনো নেতা হতে পারে, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো নেতা হতে পারে। তবে তুলনামূলক আওয়ামী লীগের থেকে বিএনপি বা জামাত বা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেসব রাজনৈতিক দলগুলো ধারণ করে কিংবা আমাদেরকে বোঝায় আমরা এন্টি ইন্ডিয়ান, তাদেরই রয়ের এজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হয়। যেহেতু একটা সুপার প্রফেশনাল প্রতিষ্ঠান, তারা ওই সমস্ত মানুষ বা ওই সমস্ত প্রতিষ্ঠানকে তাদের এজেন্ট করার কথা, করবে কিনা আমি জানি না, তাদেরই করার কথা ওই সমস্ত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে, যাদেরকে এজেন্ট করলে সাধারণ মানুষ বা কেউ সহজে প্রেডিক্ট করতে পারবে না। সেক্ষেত্রে ইসকন তো ভেরি ইজিলি আমরা প্রেডিক্ট করতে পারি, সব মানুষ মনে করতে পারে বা মনে করবে আর কি, দুয়ে 4 মেলাবে যে ইসকন আচ্ছা হিন্দুদের সংগঠন, ইন্ডিয়া হিন্দুদের দেশ, ইন্ডিয়া বাংলাদেশে রয়ের এজেন্ট যদি করে ইসকনকেই তো সবার আগে করবে। এটা খুব সহজ হিসাব হয়ে যায়। এই সহজ হিসাবটা রর মতো একটা প্রতিষ্ঠানের করার কথা কি আমার মনে হয় না। তার মানে আমি এটাও বলতে চাচ্ছি না যে ইসকন রয়ের এজেন্ট হতে পারে না। হয়তো সত্যিই তারা রয়ের এজেন্ট, কিংবা ইসকন সংগঠন হিসেবে না হোক, ইসকনের কোনো নেতা, কর্মী, সদস্য, গুরুত্বপূর্ণ কর্মী রয়ের এজেন্ট হতে পারে। রয়ের এজেন্ট তো আসলে যে কেউই হতে পারে। আমি যে সমাজে বাস করি, যেখানে যে অফিসে আমি প্রতিদিন বসে থাকি, কাজ করি, সেই অফিসে বসে আমার পাশের কলিগও রয়ের এজেন্ট হতে পারে। এখানে তো অসম্ভব কোনো কিছু না। এই যে প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে কথা হচ্ছে যে তারা রয়ের এজেন্ট হতে পারে, সে সম্ভাবনাও আছে। এরকম আর অসংখ্য প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়ের এজেন্ট হওয়াটা অনেক ইম্পসিবল কোনো ব্যাপার না, হতেই পারে। যেহেতু একটা পেশাদার ইন্টেলিজেন্স এজেন্সি, তারা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়েই এই চেষ্টা করবে। আর বাংলাদেশের মতো জায়গায় তাদের কার্যক্রম চালানোটা খুব একটা কঠিন কিছু না। একে তো পাশের দেশ, খুব সহজ ভাষা সংস্কৃতি কাছাকাছি, আর 2 হচ্ছে গিয়ে অনেক পেশাদার, তাদের ক্ষমতা আছে, টাকা আছে, তারা চাইলে অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। তো তো এত কাঁচা মাল বলে আমার কাছে মনে হয় না যে যাকে সবার আগে সন্দেহ হবে তাকেই এজেন্ট করে রাখবে। তারা হয়তো আমাদের ধারণার বাইরে গিয়ে অনেক 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 কিছু করছে যেটা আমরা জানিও না, আমাদের জানার কথাও না। আসলে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তো সেটাই করবে যে আমরা কেউ জানবে না, জেনে ফেললে তো আর সেটা ইন্টেলিজেন্স থাকলো না। তাহলে ইসকনের উদ্দেশ্যটা কি? ইসকন কেন ঝামেলা করতেছে এই দেশে সংগঠন হিসেবে? বা এই যে ইসকনের যারা সদস্য আছেন, তাদের যারা অনুসারী আছেন, চিন্ময় বাবুকে তো ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু উনি তো ইসকনের একজন নেতা ছিলেন। ওই সংগঠনের যে প্রিন্সিপালস সেটাই তো উনি মানেন, তাই না? তো ওনার নিজেরও অনুসারী আছে চট্টগ্রামে, যারা মারামারি করলো ওদিন। এগুলো নিয়ে অনেক অবশ্য বিতর্ক আছে, কারা মারামারি করলো, তারা কি ছাত্রলীগ কিনা আওয়ামী লীগ কিনা, এটা নিয়ে বিতর্ক আছে। তো এই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ইসকনের উদ্দেশ্যটা কি তাহলে? ইসকন যে এই যে বিতর্কের মধ্যে চলে আসতেছে বারবার, এতদিন আসে নাই, এখন চলে আসতেছে, এই বিতর্কের মধ্যে আসার কারণটা কি? ইসকন এত বিতর্কে আছে কেন?
ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই ইসকনকে নিয়ে আলোচনা করলে, ইসকনকে বিতর্কিত করতে পারলে, বা ইসকন যদি দেমসেলফ বিতর্কিত করে তুলতে পারে, তাহলে কার লাভ, কার ক্ষতি, কি হতে পারে, সেটার একটা হিসাব আছে। সেই হিসাবটা আমি আরেকটা ভিডিওতে ওই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমি এখানেই সীমাবদ্ধ রাখছি যে ইসকনের রয়ের এজেন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু আর না হওয়ার সম্ভাবনা কতটুকু। ইসকনকে আমরা যে রয়ের এজেন্ট বানিয়ে ফেলছি সেটা সহজ হিসাব হয়ে যাচ্ছে কিনা, ইসকনের কি অন্য কোনো এখানে কোনো অন্য কোনো হিসাব, অন্য কোনো লক্ষ্য আছে কিনা, ইসকন অন্য কোনো কিছু অর্জন করছে কিনা এখানে, মানে রয়ের এজেন্ট বলতে গিয়ে ইসকনের কি আরো কোনো বড় কোনো লক্ষ্য যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে বাংলাদেশে সেটা চাপা পড়ে যাচ্ছে কিনা, সেদিকে কি আমাদের মনোযোগ দেওয়া দরকার কিনা, সেটা আমাদের একটু ভাবা দরকার। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।